নিজ হাতে প্রিয় মানুষটার বাসরঘর সাজাচ্ছে হৃদি। বুকে পাথর চাপা দিয়ে মামাতো ভাই সাম্যের বিয়ের সব কাজ করছে হৃদি। তো এই কাজটা আর বাদ যাবে কেন? সিথি যে এভাবে হৃদির প্রিয় জিনিসটায় ভাগ বসাবে, হৃদি যেন সেটা কল্পনাও করতে পারেনি। অবশ্য সবটাই হয়েছে পরিস্থিতির চাপে। নেশাখোর ছেলের সাথে সম্পর্কে জড়াই সিথি। পরিবার উপায় না পেয়ে তড়িগড়ি করে সাম্য আর সিথির বিয়ে দিয়ে দেয়। সাম্যর যে এই বিয়েতে মত ছিল না তা নয়, সে কৈশোর থেকেই হৃদিকে ভালোবাসে। কিন্তু হৃদি জানে তার মামি মানে সাম্যের মা তাকে কিছুতেই মেনে নেবে না, কারণ সে সাম্যদের বাড়ির আশ্রিতা। এমনিতেই সে তার মামির চোখের বালি। সে কোনো দিনও হৃদিকে নিজের পুত্রবধূ হিসাবে গ্রহণ করবেন না। তাই নিজের সাম্যকে বুঝিয়ে বিয়ের জন্য রাজি করায় হৃদি। মাস দুয়েক আগে কাবিন হয়ে গেছে। আজ ঘটা করে অনুষ্ঠান করে সিথিকে তুলে আনা হচ্ছে। সিথি সাম্যের মামাতো বোন, দুঃসম্পর্কের আত্মীয় হলেও হৃদির খুবই ভালো বন্ধু ছিল সে। এতটাই ভালো বন্ধু যে নিজের প্রিয় জিনিসটাকেই সে সিথির হাতে তুলে দিল। পুরো বাসা খালি, খালিও বলা চলে না। বাসায় শুধু হৃদি আর সাম্যের মা আছেন। বাসরঘর সাজানো হয়ে গেলে রান্নাঘরে যায় হৃদি। নববধূকে বরণের জিনিসপত্র গোছাতে হবে তো। হৃদি আর সাম্য পরস্পর মামাতো ফুফাতো ভাই বোন। হৃদির মা হৃদির 14 বছর বয়সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। মা মারা যাওয়ার 3 মাসের মাথায় হৃদির দাদা তাকে নতুন মা এনে দেয়। কিন্তু ফর তো কখনো আপন হয় না। সৎমা হৃদির উপর চালাতে থাকে নির্মম অত্যাচার। বঞ্জির মধ্যেই নিজের বোনকে খুঁজে পেতেন সাম্যের বাবা। হৃদির কষ্ট তার সহ্য হলো না, তাই নিয়ে আসেন নিজের কাছে। কিন্তু এখানেও তার স্ত্রীর চোখের বিষ হয়ে যায় হৃদি। কিন্তু যতক্ষণ সাম্যের বাবা বাসায় থাকতেন, তখন সাম্যের মা হৃদিকে ফুলের টোকা দেওয়ারও সাহস অবধি পেত না। হাতের কাজগুলো সেরে ফ্রেশ হতে যায় হৃদি। ঠিক সেই সময় গাড়ির হর্নের আওয়াজ শুনতে পায় হৃদি। নিশ্চয়ই সাম্যদা সিথিদিকে নিয়ে চলে এসেছে। কোনো রকমে ওড়না দিয়ে মুখ মুছে বেরোয় হৃদি। বধূবরণের নিয়মকানুন শেষে সিথিকে বাসর ঘরে রেখে নিজের ঘরে যেতে নেয়। ঠিক সেই সময়ে সাম্য হৃদির পথ আটকায়। হৃদি সাম্যকে এড়িয়ে যেতে চায়, কিন্তু সে ব্যর্থ হয়। আর কত চোখের জল লুকাবি আমার কাছ থেকে? হৃদির চোখের জল আর সবার চোখ এড়ালেও সাম্যের চোখ এড়ায়নি। তাই তো পথ আটকে হৃদিকে জিজ্ঞেস করে সাম্য। হৃদি হাত দিয়ে চোখের জল মুছে বলল, পথ ছাড়ো সাম্যদা, আমার কাজ আছে। আর কত দূরে থাকার বাহানা দিবি? বাহানা মানে? আমার সত্যিই কাজ আছে। তুমি সিথিদির কাছে যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। কথাটা বলেই হৃদি চলে যায়। অন্যান্য দিনের মতো আজ হৃদির উপর জোর খাটানোর অধিকার সাম্যর নেই। বিয়ের কাবিননামায় সই করে সে অধিকার হারিয়েছে সাম্য। পহেলা বসন্তে মিসেস হ্যানার কুলজোড়ে আসে হৃদি। সাম্য তখন 5 বছরের এক চটপটে বাচ্চা। হাসপাতাল থেকে পুপি একটা পুতুল নিয়ে বাড়িতে প্রবেশ করে। সাম্য ছুটে যায় সে পুতুলকে কোলে নেবে বলে। বিছানায় বসিয়ে দেওয়া হয় ছোট্ট সাম্যকে। পুতুল কোলে নিয়ে সাম্য যে কি খুশি। খেলার সাথী এসেছে সাম্যের। এখন আর একা একা থাকতে হবে না। সাম্যর বাবা বোনের সাথে মিলিয়ে পুতুলের নাম রাখেন হৃদি। সে হৃদি হয়ে ওঠে সাম্যর কৈশোরের প্রেম আর যৌবনের অপূর্ণ ভালোবাসা। সে অপূর্ণ ভালোবাসাকে বুকে পাথর চাপা দিয়ে নিজ হাতে সাম্যের বিয়ের সব কাজ সামাল দিয়েছে। মেয়েরা বড়ই অদ্ভুত জাত। ছোটবেলায় যে মেয়েটি হোঁচট খেয়ে পড়ে ব্যথা পেয়ে কান্নায় সারা বাড়ি মাথায় তুলত, আজ সে মেয়েটি দিনে বুকে পাথর চাপা দিয়ে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে, আর রাতের আধারে আয়নার সামনে কেঁদে নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। সব কাজ গুছিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয় হৃদি। কানে ইয়ারফোন গুঁজে প্লে করে অনুপমের রায়ের গান। অনুপম রায়ের গান যেন কেমন করে হৃদির কষ্টে বাগ বসায়। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে ভাসবে বাসো, তার জীবনে জ্বর, তুমি অন্য কারো সঙ্গে বেদগর। গান শুনতে শুনতে হৃদির গাল বেয়ে অশ্রু জড়ে। সবে 18তে পড়েছে হৃদি। এখনও টিনেজার এজেই আছে। ভীষণ খারাপ সময় এটা। এই সময় সব ছেলেমেয়েরাই খুব আবেগপ্রবণ হয়। হৃদির ক্ষেত্রেও হয়তো তার ব্যতিক্রম হয়নি। হতে পারে সাম্য তার বয়সের আবেগ, কিন্তু হৃদিও কি সাম্যের কাছে বয়সের আবেগ? কে জানে। হৃদির এখন একটাই চাওয়া, সাম্য সিথিকে নিয়ে সুখে থাকুক। নদীর স্রোতের মতোই বহমান। কেটে গেছে প্রায় 6টা মাস। এই কয়েক মাসে হৃদি সাম্যের সামনে খুব একটা দরকার ছাড়া যায়নি। কথা বলাও কমিয়ে দিয়েছে সাম্যের সাথে।
যাতে পুরনো ক্ষতটা আবার দগদগে না হয়ে ওঠে। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এসে সোফায় গা এলিয়ে দেন সাম্যর বাবা সালাম সাহেব। শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে তার। বসন্তের শুরু সবে, শীত এখনও পুরোপুরি যায়নি। এই অবস্থায় তার হাত পা গা ঘেমে একাকার, পুরো কাকবেজা হয়ে গেছেন। বুকের পা পাশটাও কেমন যেন ব্যথা করছে। তিনি হৃদির কাছে এক গ্লাস পানি চায়। ডাইনিং থেকে হৃদি গ্লাসে করে পানি এনে দেখে মামার এই অবস্থা। অস্থির হয়ে পানির গ্লাসটা সালাম সাহেবের দিকে বাড়িয়ে দেয়। কাঁপা কাঁপা হাতে হৃদির হাত থেকে গ্লাসটা নেন সালাম সাহেব। তড়িগড়ি করে ফ্যান অন করে দেয় হৃদি। মামার এই অবস্থা দেখে হৃদি ঘাবড়ে যায়। চিৎকার করে সাম্যকে, সিথিকে আর মামিকে ডাকে হৃদি। বিলকিস বেগম স্বামীকে দেখে ভয় পেয়ে যান। সিথি বালতিতে করে পানি নিয়ে আসে, মাথায় পানি ডালা হয়। সাম্য অ্যাম্বুলেন্স ডাকে নিয়ে যাওয়া হয় সালাম সাহেবকে হসপিটালে। ডাক্তার জানায় তিনি হার্ট অ্যাটাক করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করা দরকার। অ্যানজিওগ্রাম করে জানা যায় তার হার্টের মোট 17টা ব্লক ধরা পড়েছে। সেগুলোর বেশিরভাগ ব্লকের পার্সেন্টেজ 90-এর উপরে। তাই বাইপাস সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই। সাম্য টাকা জোগাড় করে যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করিয়ে নেয়। সালাম সাহেবের সেবার জন্য বিলকিস বেগম আর হৃদি হসপিটালে থেকে যায়। সাম্য চাকরি সামলিয়ে যতটা সম্ভব হাসপাতালে থাকে, আর সিথি ঘর সামলায়। ভাইয়া জানো, তুমি যখন আমার রাগ ভাঙাও না, আমার তখন খুব ভালো লাগে। আচ্ছা, এরপর থেকে আমি আর তো রাগ ভাঙাবো? আমি বুঝতে পেরেছি তুই কারণ ছাড়াই রাগ করিস। আহ্লাদি কণ্ঠে সাম্য ছোট্ট হৃদির কথা জবাব দেয়। হৃদি উঠে দাঁড়ায়, দৌড় দেয় সন্ধ্যার কুয়াশার দিকে, হারিয়ে যায় কুয়াশার আড়ালে। সাম্য চিৎকার করে ডাকে, পুতুল। চিৎকার করে ঘুম থেকে উঠে যায় সাম্য। সাম্য চিৎকার শুনে সিথি উঠে পড়ে। ঘুম মাখা চোখ কসলাতে কসলাতে বলে, কি হলো সাম্য? কিছু না। খাটের পাশে টেবিল থেকে গ্লাস নিয়ে পানি ডক করে খেয়ে ফেলে সাম্য। তারপর চোখ বুজে যায়। সকালে বাসায় যাওয়ার সময় আসমকায় একটা ছেলের সাথে হৃদির ধাক্কা লাগে। ছেলেটা তখন হসপিটালে ঢুকছিল আর হৃদি বেরোচ্ছিল। ধাক্কা লাগায় একে অপরে মেঝেতে পড়ে যায়। হৃদি কোনো রকমে উঠে কাপড় থেকে ময়লা ঝাড়তে লাগে। ছেলেটাও নিজের জামা থেকে ময়লা ঝেড়ে বলে, আই এম এক্সট্রিমলি সরি, দেখতে পাইনি। না না, ঠিক আছে। শান্ত গলায় ছেলেটার কথার জবাব দেয় হৃদি। তারপর গন্তব্যের দিকে হাঁটা লাগায়। ছেলেটা অপলক দৃষ্টিতে হৃদির যাওয়ার পানি চেয়ে থাকে। যে কয়েকদিন সালাম সাহেব হসপিটালে ভর্তি ছিলেন, সে কয়েকদিন প্রায় ছেলেটার সাথে হৃদির দেখা হতো। ছেলেটা যে হৃদির সাথে কথা বলতে আসতো, হৃদিও ভদ্রতার খাতিরে ছেলেটার সাথে কথা বলতো। বিষয়টা বিলকিস বেগম খেয়াল করেন। তিনি হৃদিকে ডেকে বলেন, বাহিরে ছেলের সাথে এত কিসের কথা তোর? মামি, আমি তো আর যেছে ওনার সাথে কথা বলতে যাই নাই। উনি আসছেন আমার সাথে যেছে কথা বলতে। তো ভদ্রতার খাতিরে বলতে হবে না? ভদ্রতার খাতিরে কথা। এরপর যদি দেখি তোর একদিন কি আমার একদিন। হৃদির কথা শেষ হওয়ার আগেই ধমকের সুরে হৃদিকে কথাগুলো বলেন বিলকিস বেগম। বিলকিস বেগম প্রায় হৃদির সাথে কর্কশ গলায় কথা বলেন, তবে আজ যেন কর্কশতার মাত্রাটা বেড়ে গিয়েছিল। তাই মামির কথা শুরুর সাথে সাথে হৃদি কেঁপে ওঠে। প্রায় 20 দিন হাসপাতালে অবস্থানের পর সালাম সাহেবকে বাসায় নেওয়া হয়। ছেলেটাও সেদিন হৃদিকে অনুসরণ করে হৃদির মামার বাসা চিনে যায়। রিসিপশনের মেয়েটার কাছ থেকে হৃদির মামার বাসার টেলিফোন নাম্বার নেয়। প্রথম দিন ফোন দিতেই সিথি কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? কাকে চাই? ওয়ালাইকুম আসসালাম, আমি হৃদির বন্ধু বলছি। হৃদিকে কি ফোনটা দেওয়া যাবে? আসলে আমি ওর নাম্বার হারিয়ে ফেলেছি। হৃদি তো বাসায় নেই, বাহিরে গেছে। খুব আর্জেন্ট? জি, তাহলে আপনি ওর নাম্বারটা নিয়ে নিন। ছেলেটা সিথির কাছ থেকে হৃদির ফোন নাম্বার নেয় আর তৎক্ষণাৎ হৃদিকে ফোন দেয়। হৃদি তখন রাস্তায় ছিল। প্রায় 3 থেকে 4 বার কল দেওয়ার পরে কলটা রিসিভ করে হৃদি। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, হৃদি না? জি, কিন্তু আপনি কে? আর আমার নামই বা জানলেন কিভাবে? আমি আলভি, মনে আছে? হসপিটালের আলভি? ও আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আর আমার নাম্বার কোথায় পেলেন? তুমি ভাইয়া বলার আগ পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু এখন আর নেই। ও মা, কী হলো আবার? ভাইয়া ডাকটা পুরো কলেজায় লাগে, বুঝলা? কষ্ট লাগে খুব। ও আচ্ছা, তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? নাম ধরেই ডাকতে পারো, প্রবলেম নাই। আচ্ছা আলবি, এখন আমি রাখি, রাস্তায় আছি তো। আচ্ছা তাহলে রাতে কথা হবে। জি, আল্লাহ হাফেজ। হৃদি কল কেটে দেয়।
বাজারের ব্যাগটা ফুটপাত থেকে তুলে বাসার দিকে হাঁটা লাগায়। এমনিতেও বাজারঘাট সালাম সাহেবই করেন। তিনি অসুস্থ থাকায় সাম্য বাজারঘাট করত, কিন্তু আজ 2 দিন যাবৎ সাম্য বাসায় নেই, অফিসের কাজে বাহিরে গেছে, তাই রিদিকে বাজারঘাট করতে হচ্ছে। 2 দিন যাবৎ রিদি বাজার করছে। বাসায় গিয়ে সিথির হাতে হাতে কাজগুলো গুছিয়ে দেয়। আগে বাসায় রান্নাবান্নার দায়িত্ব ছিল বিলকিস বেগমের উপর, এখন তিনি স্বামীর সেবায় ব্যস্ত। শাশুড়ির পরে তো ছেলের বউয়ের উপর সংসার সামলানোর দায়িত্ব আছে। সেই সিথি রান্নার দায়িত্বে আছে। দুপুরের খাবার শেষে বাসনগুলো মেজে রিদি বিছানায় গা এলিয়ে দেয়। তার খুব ঘুম ঘুম পাচ্ছে। আস্তে আস্তে রিদির চোখ বোঝে, হারিয়ে যায় অতল ঘুমের দেশে। তোরা দুজন আমায় পাগল করে দিবি, কতক্ষণ ধরে তোদের পেছন পেছন ঘুরছি, খেয়ে নিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে কথাটা রিদি সাম্যকে বলেন। মিসেস হেনা। সাম্য আর রিদি হাসতে হাসতে বলে, আমাদের দৌড়তে পারলে না? তোরা খাবি না? না, খিচুড়ি আমাদের ভালো লাগে না পুপ্পি। আহ্লাদি কণ্ঠে মিসেস হেনার কথা জবাব দেয় সাম্য। সাম্য তখন 10 বছরের বাচ্চা, কিন্তু বাচ্চামি স্বভাবটা তখনও সাম্যের মধ্যে ছিল। আর সারাক্ষণ রিদির সাথে থাকতো, সেও আদো আদো কথা বলতো। রিদি সাম্যর কথার সাথে সাথে তাল মিলিয়ে বলে, সাম্য তার ভাল লাগে না তো আমারও ভালো লাগে না। ওরে দুষ্ট, দুজনকে আজ একসাথে বেঁধে তারপর খাওয়াবো। কথাটা বলেই মিসেস হেনা আবারও দুজনের পিছনে ছুটতে লাগেন এবং ধরেও ফেলেন। দুজনকে নিয়ে সোফায় বসান, জোর করে খাইয়ে দেন দুজনকেই। খেতে খেতে রীতি সাম্যকে বলে, সাম্যদা, আজকে আমার পুতুলের সাথে তোমার পুতুলের বিয়ে দেবে না? আমি পড়াগুলো শেষ করে নেই, বিকেলে দেব বিয়ে। আম্মু, তুমি পায়েস রান্না করে দিও পুতুলের বিয়েতে। আচ্ছা, এখন খান আম্মাজান। রিদি, রিদি উঠ, আজরা রাজান দিয়েছে, নামাজ পড়বি না? সিথি রিদিকে ধাক্কা দিচ্ছে আর ডাকছে। বিকেল হয়ে গেছে, নামাজ পড়তে হবে না? এ বাসার নিয়ম সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেক কিছু ছাড় দেওয়া গেলেও এই ব্যাপারে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সিথির ডাকে রিদি চমকে ওঠে। এতক্ষণ তাহলে রিদি স্বপ্ন দেখছিল? হ্যাঁ, যাই সিথিদি। চোখ কসলাতে কসলাতে ওয়াশরুমে যায় ওজোর উদ্দেশ্যে। ইদানিং ছোটোবেলা নিয়ে স্বপ্ন খুব বেশি দেখছে রিদি, কিন্তু কেন তা আল্লাহ ছাড়া আর কেউই জানেন না। কারণ আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব জানেন, শুনেন এবং দেখেন। খাওয়া শেষে বাসনগুলো মেজে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে চলে যায় ঘুমের অতল গভীরে। রাত 12টা নাগাদ রিদির ঘুম ভাঙে, তাও ফোনের শব্দে। ঘুম মাখা চোখ নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকায় সে। নাম্বারটা সেভ করা নেই, কিন্তু পরিচিত পরিচিত লাগছে নাম্বারটা। আরে, এটা তো আলবির নাম্বার, কিন্তু এত রাতে আলবি হঠাৎ ফোন দিল কেন? নিশ্চয়ই কোনো দরকার আছে, বা থাকতে পারে। গুম গুম চোখে ফোন রিসিভ করে ক্লান্তিকর কণ্ঠে রীতি বলল, জি বলুন। ঘুমায় পড়ছিলে নাকি? রাত বাজে 12টা, এই সময় ঘুমানো কি স্বাভাবিক নয়? ও আচ্ছা, তাহলে ডিস্টার্ব করলাম, সরি। না না, ঠিক আছে। কী জন্য ফোন দিয়েছিলেন সেটা বলুন। এমনি কথা বলতে মন চাইলো তাই ফোন দিলাম। হোয়াট? এমনি মানে কি এগুলার? তোমার মিষ্টি ভয়েস শুনতে মন চাইলো তাই ফোন দিলাম। মশাই, রাত বিরাতে এভাবে অন্য মেয়েকে ফোন দিলে আপনার গার্লফ্রেন্ড রাগ করবে। কথাটা বলেই রীতি হেসে দেয়। হৃদির হাসির আওয়াজে ফোনের ওপাশেও যায়। হৃদির হাসি শুনে আলবিও মুচকি হাসে আর বলে, ও হ্যালো ম্যাডাম, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি পিওর সিঙ্গেল। বাই দ্য ওয়ে, আপনার বফ কেমন আছে? বফ নেই কেন? ডোন্ট নো, আমার ঘুম পাইতেছে। আচ্ছা, আর ডিস্টার্ব করবো না, গুড নাইট ম্যাডাম। প্রতিদিন রাতেই প্রায় রিদিকে আলবি ফোন দিত। রিদিও আলবির সাথে কথা বলাটা খুবই উপভোগ করত। কোনোদিন ফোন দিতে দেরি হলে রিদি খুবই চিন্তায় পড়ে যেত। এতদিনে ছেলেটার প্রতি প্রায় মায়া জন্মে গেছে রিদির। মেয়েদের মায়া বরাবরই বেশি থাকে। তারা আঠা নষ্ট হওয়া টিপ, ভাঙা ছড়ি, জোড়া হারানো কানের দুলটাও যত্ন করে রেখে দেয়। এই জন্য তাদের মায়াবতী বলা হয়। মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। হুমায়ুন আহমেদ। মায়া ভয়ঙ্কর জিনিস। এই জিনিসটা একটা মেয়ের জীবনে যেমন সুখে জোয়ার বয়ে আনে, ঠিক তেমনি দুঃখ কষ্ট বয়ে আনে। ঠিক যেমনটা হয়েছিল বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর সাথে। তিনি প্রথমে নবাবের মায়ায় পড়েন, পরে ভালোবেসে বিয়েও করেন, কিন্তু সুখ তার কপালে বেশি দিন সয় না। দুঃখ কষ্টের ভাটা পড়ে তার জীবনে। হত্যা করা হয় বাংলার শেষ স্বাধীন নবাবকে। বেগম লুৎফুন্নেসা এতটাই বাংলার শেষ নবাবের মায়ায় পড়েছিলেন
যে পরবর্তী জীবনে সে নবাবের কবরে প্রদীপ মোমবাতি জ্বালিয়েই কাটিয়ে দিয়েছেন। আচ্ছা, তুমি কি বাচ্চা পড়াও? আগে পড়াইতাম, এখন আর পড়াই না। কেন? ফোনের এপাশ থেকে আলবির কথা জবাব দেওয়ার সাথে পাল্টা প্রশ্ন করে রিদি। ফোনের ওপাশ থেকে আলবি জবাবে বলে, আমার ছোটো ভাইটা ক্লাস 2তে উঠল, ওর জন্য প্রাইভেট টিউটর খুঁজছিলাম। পড়াবে আমার ছোটো ভাইটাকে? দেখি, আমি মামার সাথে কথা বলে তোমায় জানাবো নি। আচ্ছা, কয়টা বাজে খেয়াল আছে ম্যাডাম? ফোনের ওপাশ থেকে আলবির বলা কথা শুনে রিদির ঘড়ির দিকে তাকালো। দেখে প্রায় 1:30 বাজে। এত রাত হয়ে গেছে রিদি বুঝতেই পারেনি। আলবির সাথে কথা বললে সময় কেমন যেন তাড়াতাড়ি বয়ে যায়। কি হলো ম্যাডাম, বললেন না তো কয়টা বাজে? ফোনের ওপাশ থেকে রিদির দিকে প্রশ্ন ছুড়ে মারে আলবি। লজ্জামাখা কণ্ঠে রিদির আলবির প্রশ্নের উত্তর দেয়, ইয়ে মানে 1:30। ঘুমাবেন না? ঘুম আসছে না। ঘুমায় পড়ো, আবার সকালে উঠেই তো তোমাকে রাজ্যের কাজ করতে হয়। কখনো কি খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? নিজের ঘরে কাজ করতে কার খারাপ লাগে? নিজের ঘর? তুমি না তোমার মামা বাড়ি থাকো। মামা কি আপন না? মা মারা যাওয়ার পর বাবার আদর থেকে বঞ্চিত হই। তখন তো মামাই আমায় কাছে টেনে নিয়েছে। সাম্যদার থেকে মামা আমায় কোনো অংশে কম দেখে না। কিন্তু তোমার মামি? আলবির কথা শুনে রীতি দীর্ঘশ্বাস ফেলে, হাসি মাখা কণ্ঠে বলে, মামি তো আমায় আরও বেশি ভালোবাসে, তাই তো বকাঝকা করেন। অনেক রাত হয়েছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রীতি ফোন কেটে দেয়। স্টাডি টেবিলের পাশে চার্জিং পয়েন্ট। ফোন চার্জে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। দীর্ঘশ্বাস ফেলে রিদি। সে জানে মামির কাছে রিদি বোঝা, কিন্তু ঘরের কথা কি আর বাহিরের মানুষকে বলা যায়? লোকে তো সিসি করবে। ছোটোবেলায় রিদি বেশ পেট পাতলা স্বভাবের ছিল, কোনো কথাই গোপন রাখতে পারত না। তাই রিদির মা রিদিকে বলতেন, আমাদের কাছে বলছিস বল, কিন্তু বাহিরের মানুষের কাছে ঘরের কথা কখনো বলবি না, লোকে সিসি করবে আর সুযোগ পেলেই কটু কথা বলবে। সময় আর পরিস্থিতি কত কিছুই বদলে দেয়। 4-5 বছর আগেই সেই রিদি এখন বদলে গেছে। কিছু হলে বাড়ি মাথায় করতো যে মেয়েটা, আজ চুপচাপ থাকা শিখে গেছে, গোপন রাখতে শিখে গেছে হাজারো কথা। যে মেয়ে গোসল করে বাথরুমে কাপড় ফেলে আসতো অন্য কেউ তার কাপড় ধুবে বলে, সে মেয়ে আজ 4-5 জনের কাপড় দিব্যি ধুয়ে দিচ্ছে। হাত নষ্ট হয়ে যাবে বলে যে মেয়ে বাসন মাজত না, আজ সেই মেয়ে 3 বেলার এঁটো বাসন ধুচ্ছে। কেউ নিজের জিনিসের দিকে তাকালে যে মেয়ে তাকে সহ্য করতে পেত না, আজ সেই মেয়েটাই হাসি মুখে প্রিয় জিনিসটাকে অন্যের হাতে তুলে দিয়েছে। মেয়েদের জীবনটা ঠিক এরকমই, স্যাক্রিফাইস আর মানিয়ে নিয়েই চলতে হয়। দুটো চোখের একটি দিয়ে নিজের পরিবার আপনজনদের সুখ দেখে, আর অন্য চোখ দিয়ে ভালোবাসার মানুষটার। নিজের দিকে তাকানোর সময় সুযোগ কোনোটাই ধার নেই। কেন যেন ইদানিং রাত হলে রিদির মায়ের কথা খুব মনে পড়ে। আজকেও মনে পড়েছে। রিদি দীর্ঘশ্বাস ফেলল। চোখের কার্নিশ থেকে জল গাল গড়িয়ে বালিশে পড়ে। রিদি তো ইচ্ছে দিলি এবার, তাই না? জি মামা। কথাটা বলে সালাম সাহেবের প্লেটে তরকারি দেয় রিদি। সালাম সাহেব রুটির টুকরো মুখে দিয়ে বলল, তা বিয়ে শাদি করার ইচ্ছে কি এখনও আছে? না আর একটু পর করবি? তোমরা যা ভালো বোঝাও। তোমরা তো আমার ভালোই চাইবে, কখনো খারাপ চাইবে না। তোর কি পছন্দের কেউ আছে? কথাটা শোনা মাত্রই রীতি সামনের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, মামা কিছু লাগবে তোমার? না। কারো বুঝতে আর বাকি রইল না যে রীতি কথাটা এড়িয়ে গেল। সবার খাওয়া যখন শেষের দিকে তখন রীতি আর সিথি খেতে বসে। খাওয়া শেষে সালাম সাহেব উঠে যাচ্ছিলেন, তখন রীতি তাকে বলে, মামা আমি যদি একটা টিউশনি করি তো তোমাদের কোনো সমস্যা হবে? বাসায় গিয়ে পড়াবি নাকি স্টুডেন্ট বাসায় আসবে? পানির গ্লাসটা টেবিলে রেখে রিদিকে পাল্টা প্রশ্ন করে সাম্য। সাথে সাথে রিদি জবাব দিয়ে দেয়, বাসায় গিয়ে ভাইয়া? বাসা কোথায় তা তো জিজ্ঞেস করিনি। আচ্ছা আমায় জানাস। কথাটা বলে সাম্য অফিস ব্যাগ কাঁধে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। সালাম সাহেব উঠে ঘরে যান, পেছন পেছন তার সহধর্মিণীও যান। সিএনজিতে আনমনে বসে আছে সাম্য। শহরের যান্ত্রিক জীবনের কোলাহল তার কানে স্পর্শ করেনি। সেদিনই সাম্যের পুফি পুতুলটাকে সাম্যের কোলে দিল। দেখতে দেখতে পুতুলটা বড়ও হয়ে গেল কৈশোরের প্রেম। পরিস্থিতি পুতুলকে সাম্য থেকে দূরে সরিয়ে নেয়। যাকে নিয়ে সাম্যের পুরো জীবন কাটানোর কথা ছিল সে একদিন অন্য কারো হয়ে যাবে ভাবতেই সাম্যর ভিতরটা মোচড় দিয়ে ওঠে। রাত তখন প্রায় 11টা। সাম্য ছাদে দাঁড়িয়ে নিজ বনের সিগারেট টেনে যাচ্ছে। রীতি জানে যে এ সময় সাম্য সিগারেট টানে, তাই সে ছাদে আসে।
সিথির সাথে বিয়ের কথা জানানো হয়েছিল সাম্যকে, সে সোজা না করে দেয়। তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন বিলকিস বেগম আর সালাম সাহেব, এবং তার রীতি আড়াল থেকে শুনতে পায়। সবার মতো সেও চেষ্টা করে সাম্যকে রাজি করানোর। রীতি ডাক দিলে সাম্য পিছন ফিরে তাকায়। রীতিকে দেখে সাম্যর মলিন মুখে হাসি ফোটে। সিগারেটটা প্রায় শেষের দিকেই। সিগারেটের ফিল্টারটা ছুঁড়ে ফেলে মেঝেতে। ছাদের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে, অনাদরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে পড়ে থাকে সিগারেটের জ্বলন্ত ফিল্টার। সাম্য রীতির কাছে গিয়ে বলে, শুনলাম সিথির সাথে বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, তুই কি কিছু জানিস? হ্যাঁ জানি, এও জানি তুমি বলেছ সিথিদিকে তোমার দ্বারা বিয়ে করা সম্ভব নয়। ভুল কিছু কি বলেছি? আমার পুতুল থাকতে আমার অন্য কাউকে চাই না। অবশ্যই সব কিছুই সম্ভব না সাম্যদা, তুমি জানো আমি আশ্রিতা। আশ্রিতা তো কি হয়েছে, তোকে আমি বিয়ে করবে, পার্মানেন্টলি এ বাড়ির সদস্য বানাবো। হৃদির গালে হাত দিয়ে একরাশ আশা ভরা কণ্ঠে কথাটা বলল সাম্য। হৃদি এক ঝটকায় সাম্যর হাত সরিয়ে দেয়। হৃদির এমন আচরণের জন্য সাম্য মোটেও প্রস্তুত ছিল না। সে অবাক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে। করুণ কণ্ঠে বলে, হৃদি তোর কি কিছু হয়েছে? কেন এমন করছিস তুই? কি হবে? কিছু না। তাহলে এমন কেন করছিস? তুই কি আমায় আর ভালোবাসিস না? সব ভালোবাসা পূর্ণতা পায় না সাম্যদা। অন্যের খুশির জন্য কখনো কখনো নিজেদের স্যাক্রিফাইস করতে হয়। কি বলতে চাইছিস তুই? সিথিদিকে এ বাড়িতে বউ করে নিয়ে আসো। হৃদের মুখে এমন কথা শুনে সাম্যের মাথায় রক্ত চড়ে যায়। রাগে ও শোক রক্তিম বর্ণ ধারণ করে। পাগল হয়েছিস? কি বলতেছিস এগুলা? ওর মতো মেয়েকে আমি বিয়ে করব? নেশাখোর ছেলের সাথে সম্পর্ক, 2-3 বার বাসা থেকে বেরিয়ে গেছে। জানো সাম্যদা, মেয়েরা না অনেক সরল হয়। হতে পারে ছেলেটা সিথিদিকে ফুসলিয়ে বের করে নিয়ে গিয়েছিল। অন্তত আমার খুশির জন্য সিথিদিকে বিয়ে করো। কথাটা বলে রীতি দীর্ঘশ্বাস ফেলে। সাম্য সিগারেটে আগুন ধরিয়ে এক টান দেয়। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ওকে বিয়ে করলে তুই খুশি হবি? কেন নয়, অবশ্যই খুশি হব। কিভাবে? মামা মামি খুশি হবে। আর তুই? আমি? সবসময় নিজেদের কথা ভাবলে হবে? কবি বলেছেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। হৃদির কথা শুনে সাম্য ফিক করে হেসে দেয়। এই মেয়েটার বাচ্চামি স্বভাব হুট করে চলে আসে, তাও সিরিয়াস মোমেন্টে। তখন বা হেসে থাকা যায় না। হৃদি চলে যাচ্ছিল, ঠিক সেই সময় সাম্য হৃদিকে পিছন থেকে ডাকে। হৃদিও পিছন ফিরে তাকায়। সাম্য মুচকি হেসে বলে, বেশ তাই হবে, আমি সিথিকেই বিয়ে করব। কিন্তু একটা আবদার রাখবি? কি? কাছে আয়। হৃদি সাম্যের কাছে যায়। সাম্য হৃদির কপালে এঁকে দেয় তাদের ভালোবাসার শেষ চিহ্ন। হৃদিও চোখ বন্ধ করে তা পরম আবেশে গ্রহণ করে। 3 দিন হলো হৃদি আলবির ভাই অবিকে পড়াচ্ছে। মামার বাসা থেকে আলবির বাসায় আসতে প্রায় 10 মিনিট লাগে রিকশায় গেলে, আর হেঁটে গেলে আধ ঘন্টা লেগে যায়। কিন্তু একটা বিষয় হৃদির খটকা লাগছে, সে এখন পর্যন্ত আলবির মা বাবাকে দেখেনি। এত বড় বাড়িতে একটা ছেলে একটা বাচ্চাকে নিয়ে তো কখনোই একা থাকতে পারবে না। হৃদি আবার সোজার কথার মেয়ে। সেদিন হৃদিকে আলবি এগিয়ে দিচ্ছিল। এমন সময় হৃদি বলে ওঠে, আচ্ছা পুরো বাসায় কি তুমি আর অবি একাই থাকো? আরে তুমি পাগল হলে নাকি? আমি একা থাকবো কিভাবে? না মানে তোমার মা বাবা কাউকে যে দেখলাম না, তাই তো জিজ্ঞেস করলাম আর কি। হৃদির কথা শুনে আলবি মুচকি হাসে আর বলে, বাবা ইহলোকের মায়া ত্যাগ করেছেন অনেক দিন আগেই। মা চাকরি করেন, তাই এখন পর্যন্ত মাকে দেখতে পাওনি। হৃদি আর কিছু বলে না। আলবির কথা শুনে মুচকি হাসে। ইদানিং হৃদির মুচকি হাসি দেওয়া খুবই বেড়েছে। কথায় কথায় সে মুচকি হাসে। রিকশা না পাওয়ায় আজ রীতি হেঁটে বাসায় যায়। বোরকাটা ছেড়ে মুখ ধুয়ে সিথির ঘরে যায়। সিথি তখন ফোনে কথা বলছিল। হৃদি গিয়ে সিথিকে ডাক দেয়। হৃদির ডাকে সিথি অনেকটা চমকে যায়, সাথে রেগেও যায়। দমকে সুরে হৃদিকে বলে, জানিস না কারো ঘরে ঢোকার আগে নক করে ঢুকতে হয়? সিথির এমন ব্যবহারের জন্য হৃদি মোটেও প্রস্তুত ছিল না। একটু ঘাবড়ে যায়। কাঁপা কণ্ঠে বলে, সরি সিথিদি, আমি বুঝতে পারি নাই। কী জন্য আসছিলে বল? মামি তোমায় ডাকছে। আচ্ছা আসছি, তুই যা। সিথির কথা মতো হৃদি ঘর থেকে বেরিয়ে যায়। হৃদি ঘর থেকে বেরিয়ে যেতেই সিথি আবারও ফোনে কথা শুরু করে দেয়। হ্যাঁ, এতক্ষণ সে তার প্রাক্তন প্রেমিকের সাথে কথা বলছিল। অবশ্য প্রাক্তন বলাটা অতটা মানায় না, কারণ সিথি এখনও ছেলেটার সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে। ছেলেটা সিথির নাম্বার জোগাড় করে সিথির সাথে যোগাযোগ করে। সিথি কয়েকদিনই ওর প্রাক্তনকে ভুলে গেলেও
ছেলেটা চেয়েছে সিথিকে ফোন করায় পুরনো মায়াটা আবার জেগে ওঠে। আমাদের সমাজে না কিছু মানুষ আছে খুবই বোকা, সবাইকে নিমিষেই নিজের আপন ভেবে নেয়। হৃদিও তাদেরই একজন। হৃদি সিথিকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবলেও সিথি হৃদিকে আমলেই নেয় না। ফুফির মতো সিথির কাছেও হৃদি এই বাড়ির আশ্রিতা। আগে যা ভালো ব্যবহার করেছে সিথি, হৃদির সাথে তার সবে লোক দেখানো ছিল। এক কথায় যাকে বলে আলগা ফিরিত। মামির মতো হৃদির সিথি দিয়েও চায় না যে সে বিদায় হোক। মা ডাকছিলে? সিথির ডাকে পিছন ফিরে তাকায় বিলকিস বেগম। তার পাশে বসে তরকারি কাটছিল হৃদি। বিলকিস বেগম সিথিকে তরকারি কাটার নির্দেশ দেন আর হৃদিকে বলেন ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলতে। হৃদি মামির আদেশ পালনের জন্য লেগে পড়ে ঝাড়ু নিয়ে। ঘর ঝাড়ু দেওয়া হলে একে একে ঘর মুছে হৃদি। এরই মধ্যে বাসার সবাই গোসল সেরে ফেলে। ঘর মোছা শেষ করে সবে ফ্যানের নিচে দাঁড়িয়েছে তো মামির ডাক পড়ে, হৃদি কাপড়গুলো ধুয়ে দে। যাই মামি। শাম্য বরাবরই অগোছালো টাইপের ছেলে, কোনো কিছুরই ঠিক নেই। প্রায় এক সপ্তাহে জামা কাপড় জমে আছে। একরাশ বিরক্তি নিয়ে সিথি সেগুলো হৃদির দিকে ছুঁড়ে মারে। ইদানিং সিথির আচরণ হৃদির কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছে। আজ আরও বেশি লাগছে। নক না করে ঘরে যাওয়ার কারণেই হয়তো সিথি রাগ করেছে। আর রাগ করাটা অস্বাভাবিক, নিশ্চয়ই কোনো দরকারি কথা বলছিল। আর সেই সময় হৃদি ঢুকায় সিথিও হয়তো বিরক্ত হয়েছে। কাপড়গুলো ধুয়ে ছাদে রোদে দিতে যায় হৃদি। তখনই সিথি চুল ঝাড়া দিতে দিতে ছাদে আসে। সিথিকে দেখে হৃদি গলা জেড়ে কাশে। সিথি হৃদির দিকে তাকিয়ে চুল মুছতে মুছতে বলে, কিছু বলবি? হ্যাঁ। সরি সিথিদি। কেন? নক না করে ঘরে ঢুকছিলাম, তুমি মেবি রাগ করছো আমার উপরে। সিথি মুচকি হাসে। তোয়ালেটা রোদে শুকাতে দিয়ে হৃদিকে রেলিংয়ের কাছে নিয়ে যায়। হাত দুটো রেলিংয়ে বর দিয়ে বলে, জানিস হৃদি, ইদানিং না নিজের একটা বেড সাইড নিজেই ধরেছি। এই বেড সাইডটা না আগে ছিল না। হঠাৎ করে কিভাবে এই বেড সাইডটা আমার মধ্যে এলো আমি নিজেই বুঝতে পারছি না। কি বেড সাইড সিথিদি? অল্প কিছুতেই আমি রিয়্যাক্ট করে ফেলি, ঠিক যেমনটা তোর সাথে করছিলাম। তুই রাগ করিস না প্লিজ। আরে রাগের কি আছে, আমার দোষ ছিল বলেই তো তুমি আমায় ধমক দিয়েছিলে। হাসতে হাসতে সিথির কথা জবাব দেয় হৃদি। সিথি মুচকি হেসে হৃদির গালে হাত দিয়ে বলে, পাগলি মেয়ে। অফিস থেকে আসতে শাম্য হৃদির ঘরে যায়। হৃদি তখন বিছানায় হেলান দিয়ে বই পড়ায় ব্যস্ত। শাম্যকে দেখা মাত্রই হৃদি উঠে দাঁড়ায়। হৃদি কিছু বলতে যাবে তার আগেই শাম্য বলে, সিথি কই? বিকেলের দিকে বের হইল, বলল বান্ধবীর বাসায় যাইতেছে বেড়াইতে। কোনো দরকার? আমার নীল টি শার্টটা খুঁজে পাচ্ছি না, আসো আমি দিতেছি। বইয়ে বুকমার্ক দিয়ে হৃদি শাম্যর ঘরের দিকে পা বাড়ায়। শাম্য পিছন পিছন যায়। শাম্যর ঘরে ওর জামা কাপড় রাখার জন্য আলাদা আরফেলের একটা ওয়ার্ড্রপ আছে। বিকেলে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসে শাম্যর কাপড়গুলো বাস করে সেখানেই রেখেছিল হৃদি। ড্রয়ার থেকে টি শার্টটা বের করে শাম্যের হাতে দেয় হৃদি। এত অলস হলে চলবে না, 2 দিন পর বাচ্চার বাবা হবা, আর এখনও তোমায় জিনিস খুঁজে দিতে হয়। কথাটা বলেই হৃদি রান্নাঘরের দিকে পা বাড়ায়। অফিস থেকে এসে সন্ধ্যায় চা খাওয়ার অভ্যেসটা শাম্যর বেশ পুরনো। আগে হৃদি শাম্যকে চা বানিয়ে খাওয়াতো, বিয়ের পর সিথি সেই দায়িত্ব পালন করে। আজ সিথি না থাকায় হৃদিকে শাম্যর জন্য চা বানাতে হচ্ছে। শাম্যর ঘরে চৌকাঠ পেরোনোর আগেই হৃদিকে শাম্য পেছন থেকে ডাক দেয়। হৃদি পেছন পেরে তাকায়। তোর কথায় তো সিথিকে বিয়ে করলাম, কি মনে হয় তোর সিথিকে বিয়ে করে আমি সুখে আছি? কম আসি তোমার সামনে, কথাও কম বলি, যাতে তোমার মন আমার উপর থেকে সরে যায়। আসলে কি জানো, একই ছাদের তলে আছি তো, তাই আমাদের কারো মায়া কাটতে চাচ্ছে না একে অপরের প্রতি। তাড়াতাড়ি এই বাসা থেকে বিদায় হতে পারলে আমিও শান্তি পাই আর তুমিও। হ্যাঁ তাই কর, তবে আমি বলে দিলাম, ভিতরে ভিতরে যে আগুনে আমি পুড়ে মরছি তার জন্য দায়ী বাসার সবাই, বিশেষ করে তুই। আমি জানি, কিন্তু আমার কাছে নিজের ভালো থাকার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ মামা মামির ভালো থাকা। মা মরা এতিম মেয়ের জন্য তারা যা করেছে তার ঋণ আমি শোধ করতে পারবো কিনা জানি না। মা বাবার ভালো থাকার জন্য ছেলে হিসাবে তুমি এইটুকু স্যাক্রিফাইস করতেই পারো, আর পারলে আমায় ক্ষমা করে দিও। কথাটা বলে হৃদি দৌড়ে সেখান থেকে চলে যায়। শাম্য হৃদিকে ডাক দিতে গিয়েও থেমে যায়। শাম্যর হাতে চায়ের কাপখানা দিয়ে হৃদি আবারও নিজের ঘরে চলে যায়। চা খেয়ে শাম্য দেখে ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা বাজে, অথচ এখনও সিথির বাসায় আসার কোনো নামগন্ধ নেই। সে সিথিকে ফোন লাগায়, কিন্তু ফোন বন্ধ। হয়তো সার্চ শেষ,
অফিসের কিছু ফাইল আলমারিতে ছিল। সাম্য সেগুলো বের করতে আলমারি খোলে। আলমারি খুলতে সে আকাশ থেকে পড়ে। আলমারিতে সিথির কোনো জামা কাপড় নেই, লকারটাও খোলা। সাম্য দেখে লকারে সিথির কোনো গহনা নেই, সব ফাঁকা। সাম্য হন্তদন্ত হয়ে বিলকিস বেগমকে ডাক দেয়, আম্মু, সিথি কই? বান্ধবীর বাসায় গেছে। কোন বান্ধবীর বাসায় গেছে কিছু বলেছে? আর সঙ্গে কি ছিল? কি আর থাকবে, ছোট ফার্স। ও নিজে থেকে বলে নাই কোন বান্ধবীর বাসায় গেছে। আমিও যেছে আর জিজ্ঞেস করি নাই। বোকার মতো কাজ করেছ কেন? কি হয়েছে? গড়ে সিথির জামা কাপড় গহনাগাটি কিছুই নেই। কি? বাসার আশেপাশে তন্ন করে সিথিকে খোঁজা হয়। সব বান্ধবীর বাসায় খোঁজ নেওয়া হয় যে সিথি কারো বাসায় গিয়েছে কিনা, কিন্তু সবার একই উত্তর, সিথি তাদের কারো বাসায় যায়নি। তাহলে গেল কোথায়? থানায় কি জিডি করা উচিত? কিন্তু পুলিশ কি আদৌ মামলা নেবে? যেহেতু এখনও 12 ঘন্টা পেরোয়নি, সিথি নিখোঁজ। বাহির থেকে এসে একরাশ হতাশা নিয়ে দপ করে বিছানায় বসে পড়ে সাম্য। দুপুরের দিকে সিথির আচরণ এখনও হৃদির মনে নাড়া দিচ্ছে। কেন যেন মনে হচ্ছে সিথির নিখোঁজ হওয়ার সাথে দুপুরের কলের কোনো কানেকশন আছে। মনে জমে থাকা কিছু প্রশ্ন নিয়ে সে সাম্যর কাছে যায়। হৃদি কাছে যেতে সাম্য মাথা উঁচু করে হৃদির দিকে তাকায় আর বলে, আমি এখন খাবো না, তুই যা। না খেলে তো শরীর খারাপ করবে। একটা মানুষ নিখোঁজ, আর তুই ভাবলি কিভাবে এই পরিস্থিতিতে আমার গলা দিয়ে খাবার নামবে? ঝাঁঝালো কণ্ঠে ধমকের সুরে হৃদিকে কথাগুলো শুনিয়ে দেয় সাম্য। সাম্যর এমন আচরণে হৃদি কেঁপে ওঠে। সাম্য খুবই শান্ত স্বভাবের ছেলে, সহজে রাগ করে না। তবে যখন রাগ করে তখন পুরো আগ্নেয়গিরির মতো ফেটে যায়। আগ্নেয়গিরির আশেপাশে থাকা ভূমি জিনিসগুলোর মতো হৃদি কেঁপে ওঠে। তুমি কিছু বললাম আমি সাম্যদা? কি? সিথিদি না আজকে দুপুরে কার সাথে যেন কথা বলল। আমি ঘরে ঢুকতেই সিথিদি রেগে যায়। আমার মনে হয় সিথিদির মিসিং হওয়া, দুপুরের বিহেভিয়ার এবং কলের কোনো না কোনো কালেকশন আছে। কার সাথে কথা বলেছে জানিস? জানলে কি তোমায় বলতাম নাকি? ভাবলাম তোমার কাজে লাগবে তাই বললাম আর কি। কথাটা বলেই রীতি সাম্যর ঘর থেকে বেরিয়ে যায়। ওদিকে নির্জন জায়গায় ব্যাগে গহনা কাটি আর জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে সিথি। সন্ধ্যা হয়ে গেল কিন্তু নীরবের এখনও খবর নেই। নির্জন রাস্তায় একা এভাবে দাঁড়িয়ে থাকতে সিথির একটু ভালো লাগছে না। প্রচণ্ড ভয় করছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আল্লাহ না করুক যদি কোনো অঘটন ঘটে যায়। প্রায় মিনিট 15 পরে কোনো রকমে হাঁটতে হাঁটতে নীরব আসে। নীরবের অবস্থা দেখে সিথির বুঝতে বাকি রইল না যে নীরব নেশা করেছে। তুমি আবার নেশা করেছ? কি মনে হয় তুমি তোমার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে করে নিবে আর আমি আঙ্গুল চুষব? টলতে টলতে সিথির কথার জবাব দেয় নীরব, সাথে পাল্টা উত্তরও করে। সিথিও সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, আমি তো ইচ্ছে করে বিয়ে করেছি। মা বাবা আমায় জোর করে সাম্যর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। কি জানি কার মনে কী থাকে, সে ভালো জানে। যাকে বাদ দাও, যা যা বলেছিলাম এনেছো? কই? সিথি নীরবের সামনে ব্যাগ এগিয়ে দেয়। সিলের মতো সো মেরে নীরব সিথির হাত থেকে নিয়ে যায়। ব্যাগ খুলে সব কিছু ঠিক আছে কিনা দেখতে লাগে। ব্যাগে সিথি নিজের জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিল। নীরব সেগুলো এলোমেলো করে ব্যাগ থেকে বের করে ছুঁড়ে ফেলে মাটিতে। নীরবের এইরকম আচরণে সিথি কিছুটা গাবড়ে যায়। কাঁপা কণ্ঠে সে বলে, কি করছো কি এসব নীরব? নীরব সিথির কথা জবাব দেয় না। গহনাবর্তী ব্যাগ নিয়ে পালিয়ে যেতে নেয়। সিথি বাধা দেয় তাকে, কই যাও তুমি আমায় রেখে? হাত ছাড়। না ছাড়বো না। তোমার জন্য আমি স্বামী সংসার ফেলে আসলাম, আর তুমি আমায় ফেলে রেখে যাচ্ছ? নীরব কী করবে ভেবে পায় না। পাশে থাকা ইটির টুকরো দিয়ে আঘাত করে সিথির মাথায়। সিথি অজ্ঞান হয়ে যায়। আশেপাশে তখন কোনো মানুষজন ছিল না। নীরব গহনার ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। সবুজ ঘাসের উপর অজ্ঞান হয়ে পড়ে থাকে সিথি। শুনশান নীরব রাস্তায় ল্যাম্পপোস্টে নেই। ছাদের জ্যোৎস্না, টর্চার, ফোনের ফ্ল্যাশ লাইটের আলোই ভরসা। মানুষজনের সমাগমও কম এখানে। এক ব্যক্তি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ছাদের জ্যোৎস্নায় তিনি আবসা আবসা দেখতে পায় যে রাস্তার ধারে ঘাসের উপর কেউ পড়ে আছে। লোকটা সেখানে যায়। গিয়ে দেখে একটা মেয়ে ঘাসের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকটা ফোনে রিংটোন শুনতে পায়। খুঁজে দেখে কাপড়ের নিচে পড়েছিল ফোনটা। সম্ভবত মেয়েটারই হবে। লোকটা কলটা রিসিভ করতে ওপাশ থেকে হৃদি, হ্যালো সিথিদি, কই তুমি? বান্ধবীর বাসায় যাব বলে বের হয়েছিলাম, কোথাও তো পেলাম না। আর ফোন ধরতেছিলে না কেন? জি হ্যালো, আপনি যাকে চাইছেন সে অজ্ঞান হয়ে পড়ে আছে। আপনি কে? জি আমি আকাশ। রাস্তা দাঁড় দিয়ে যাওয়ার সময় একটা মেয়েকে পড়ে থাকতে দেখি।
কাছে গিয়ে দেখি মেয়েটার ফোন বাজছে। রিসিভ করতেই তো আপনি। কোথায়? জায়গাটার নাম বলেন, জলদি বলেন। আকাশ জায়গাটার ঠিকানা দেয় রিদিকে। রিদি আকাশকে সেখানে কিছুক্ষণ থাকতে অনুরোধ করে। দিনকাল ভালো না, জানোয়ারে ভরে গেছে দেশটা। খবরের কাগজ খুললেই শুধু দর্শন আর দর্শন। সবাইকে বিশ্বাসও করা যায় না। আকাশ যেহেতু ফোন রিসিভ করে সব জানিয়েছে, তাই ওকে বিশ্বাস করাই যায়। রিদি আর সাম্য আকাশের বলা ঠিকানায় রওনা দেয়। রাত হওয়ায় রাস্তায় গাড়ি ঘোড়া খুবই একটা নেই বললে চলে, তাই রিদি সাম্য সিথির কাছে পৌঁছাতে খুব একটা সময় লাগেনি। রিদি আর সাম্য গিয়ে দেখে সিথি অজ্ঞান হয়ে পড়ে আছে। চারপাশটায় ছড়িয়ে ছিটিয়ে আছে সিথির আনা জামা কাপড়। রিদি গিয়ে সিথিকে ধরে। আকাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাম্য তাকে বিদায় করে দেয়। চারপাশটা ভালো করে দেখে সাম্য। গহনাগাটি নিয়েই তো বাসায় ছাড়ছে, তো ওগুলা কোথায়? উফ সাম্যদা, এখন এইসব নিয়ে ভাবার সময়? দেখো না সিথি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। প্লিজ কিছু একটা করো। আশেপাশে দেখো পানি পাও কিনা। থাকুক অজ্ঞান হয়ে, ওর মতো চরিত্রহীন মেয়ের বেঁচে থাকারই কোনো অধিকার নাই। জাজালো কণ্ঠে কথাটা রিদিকে বলে সাম্য। সরল মনে মেয়েটা ভুল করে ফেলেছে, তাই বলে সাম্য এমন করবে? মানুষ মাত্রই তো ভুল হয়। সাম্যর সিথির প্রতি এমন আচরণে রিদির খুবই রাগ হচ্ছে। সেও সাম্যকে পাল্টা ধমকে সুরে বলে, তোমায় বলছি আমি পানি আনতে, না আনলে বলো আমি আনতেছি। এতই যদি রাগ সিথিদির উপর, তো আসলে কেন আমার সাথে? আমি একাই না হয় আসতাম। সাম্য আর রিদিকে কিছু বলে না, কথায় কথা বাড়ে। বাইকের কাছে গিয়ে দেখে বোতল আছে কিন্তু পানি নেই। আশেপাশে খুঁজে একটা পুকুর পায়, সেখান থেকে পানি এনে রিদির হাতে দেয়। নে, পানি নিয়ে আমায় উদ্ধার কর। রিদি মুখ বেঞ্চি কেটে সাম্যর হাত থেকে পানি নিয়ে নেয়। সিথির মুখে পানি ছিটা দেয়। পরপর 3বার পানি ছিটা দেওয়ার পর সিথির জ্ঞান ফিরে। এই মুহূর্তে সাম্যর ইচ্ছে করছে সিথির গালে কষিয়ে চড় মারতে। বেহায়া মেয়ে কোথাকার, গহনাকাটি নিয়ে পালিয়েছে। এতই যদি সমস্যা তো সাম্যকে বলতেই পারত। মুক্তি দিয়ে দিত সাম্য তাকে। তারপর রিদিকে নিজের করে নিত সে। রিদি দৌড়ে সিথিকে দাঁড় করায়। সাম্য তেড়ে যায় সিথির দিকে, কিন্তু রিদির চোখ রাঙানির কাছে তাকে হার মেনে যেতে হয়। ঘরের এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সিথি, ফাঁসেই রিদি। সামনে বসে আছে সিথির বাবা মা, সাম্যর বাবা মা। ঠিক ঘরের আরেক কোনায় ঘৃণাভরা দৃষ্টিতে সিথির দিকে অগ্নিচোখে তাকিয়ে আছে সাম্য। ইচ্ছে করছে মেয়েটাকে জ্যান্ত কবর দিতে। তাতেও সিথির প্রতি সাম্যর যেন রাগ মিটবে কিনা সন্দেহ। তোর কি আদৌ লজ্জা বলতে কিছু আছে? শেষে কিনা ওই নেশাখোর। গলা আটকে আসছে সিথির বাবা শফিক সাহেবের। মেয়ের এরকম কাজের জন্য তিনি চোখ তুলে তাকাতে পারছেন না। বিয়ের সময় 5.5 ভরি স্বর্ণ দিয়ে সাজিয়ে আনা হয়েছিল সিথিকে। সব ওই নেশাখোর ছেলে নীরবে নিয়ে গেছে। সোফা থেকে উঠে কষিয়ে সর বসিয়ে দেন মেয়ের গালে শফিক সাহেব। এমনিতেই পুরো পরিবেশ থমথমে, তার উপরে এমন ঘটনা ঘটায় পুরো ড্রয়িং রুমে আরও নীরবতা ছেয়ে যায়। গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সিথি। রিদি যে কিছু বলবে সে সাহস রিদির হচ্ছে না। পাকনামির জন্য ইতিমধ্যে সে সাম্য আর মামার কাছ থেকে বকা খেয়েছে, তাই চুপচাপ থাকাটাই ভালো। ভাইজান, তুমি তোমার মেয়েকে নিয়ে যাও, লাগবে না আমার এমন দুশ্চরিত্রা মেয়ে। এর চেয়ে ঢের গুণে ভালো মেয়ে আমি সাম্যর জন্য পাবো। মুখ বেঞ্চি কেটে সোজাসুজি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয় বিলকিস বেগম। বোনের কথা শুনে শফিক সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়েন। তিনি আদৌ কি তার মেয়ের সংসার টেকাতে পারবেন? পরে তো আর বিয়েও দিতে পারবেন না। ইচ্ছে করছে মেয়েটাকে গলা টিপে মেরে দিক, কিন্তু না, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তাই এই মুহূর্তে শফিক সাহেবেরও উচিত মাথা ঠান্ডা করে ব্যাপারটা সামাল দেওয়া। করুণ কণ্ঠে বোনের কাছে আর্জি জানায় যে সে যাতে তার মেয়েকে মাফ করে দেয়। সে আর সিথিকে গড়ে রাখবেন না। শফিক সাহেব অসহায়ের মতো সালাম সাহেবের পায়ে পড়েন। মেয়ের সংসার বাঁচাতে সালাম সাহেবের করুণা হয়। আরেকটা সুযোগ দেওয়া উচিত। শান্ত গলায় তিনি বলেন, আচ্ছা, তবে এটাই শেষ। শফিক সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচেন। সিথি কেঁদে দেয়। ইনশাল্লাহ ও এবার নিজেকে শুধরে নিবে, আর কোনো ভুল সে করবে না। কিছুদিনের মধ্যেই সাম্য আর সিথির সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। সেই সাথে বাসার পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যায়। একে একে রিদির জন্য ভালো ঘর থেকেও সম্বন্ধ আসে। রূপই গুণে সব দিক থেকে রিদি পরিপূর্ণ। তবে বেশিরভাগ সম্বন্ধগুলোতেই ছেলে বয়স্ক হয়ে যায়, আর বাবা মা ছাড়া। রিদির মা নেই, তাই সে শ্বশুর শাশুড়ি ছাড়া বিয়ে করবে না। বিয়ের আগে মা বাবার আদর পায়নি, বিয়ের পরে অবশ্যই মা বাবার আদর পেতে হবে। রিদির এমন কথা শুনে বিলকিস বেগম বলেন, শ্বশুর শাশুড়ি ছাড়া বিয়ে করবে, ঝামেলা নেই। রিদি মুচকি হেসে তখন একটাই উত্তর দেয়, শ্বশুর শাশুড়ির চাই
আমায় তোমায় কে বলল মামি? আমার তো বাবা মা চাই। জি। 4টা মেয়ে আছে, প্রতি মেয়ে 70,000। রাজি? রাজি, কিন্তু 5টা হলে ভালো হয়। আচ্ছা, আমায় কিছুদিন সময় দিন, ব্যবস্থা করছি। কথাটা বলে ফোন কেটে দেয় আলবি। মেয়েদের ঘোঙানির শব্দে ঘরের আকাশ বাতাস ভারী হয়ে এসেছে। সবার একই আর্জি তাদের ছেড়ে দেওয়া হোক, কিন্তু আলবির তাতে মন ভরে না। তার টাকা চাই, প্রচুর টাকা চাই। মেয়েগুলোকে দেখে যে কারো জিভে জল চলে আসবে। আলবিরও লালসা জেগেছে মেয়েগুলোকে দেখে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কাস্টমার বলে দিয়েছে একেবারে খাঁটি ভার্জিন মেয়ে চাই। তার ব্যবসার লাভের জন্য হলেও আলবির নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। হ্যাঁ, আলবি নারী পাচারকারী দলের লোক। ও টার্গেট থাকে এতে মেয়েরা। 4টা মেয়েকে আজই এখান থেকে সরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু একটা মেয়ে কম পড়ায় আজ আর আলবির মেয়েগুলোকে সরানো হয়ে ওঠে না। হাতের কাছে আর কোনো মেয়ে না পাওয়ায় আলবি রীতির উপর চোখ পড়ে। রূপে জান্নাতি হুর। মা মারা গেছে, বাবা তাই পর হয়ে গেছে। মামি আর মামাতো ভাইয়ের বউয়ের চোখের বালি। এ মেয়ে নিখোঁজ হলে কেউ খোঁজ খবরও নেবে না। তবে আজ না, লাস্টবারের মতো মামাকে দেখে আসুক হৃদি। কথাগুলো ভাবতে ভাবতে একটা পৈশাচিক হাসি দেয় আলবি। ঘরে থাকা মেয়েগুলো কেঁপে ওঠে। এরই মধ্যে হৃদির ডাক আসে। আলবি, যাই। কথাটা বলে আলবি ঘর থেকে বেরোয়। ভালো করে দরজা আটকিয়ে হৃদির কাছে যায়। হৃদি ব্যাগ গোছাতে গোছাতে বলে, তোমার ভাই কিন্তু পড়াশোনায় ঢিল দিচ্ছে। হোমওয়ার্ক 2 দিন ধরে পাই না, কাল যেন পাই। এই বলদ, এত ভালো একটা টিউটর আনলাম আর তুই কি না আজকে তোর হচ্ছে। হৃদিকে বিদায় দিয়ে প্ল্যান সাজায় আলবি। সেই প্ল্যানে সাহায্য করে আলবির মা। নারী ও শিশু পাচারকারী লোকের কাছে তিনি বিউটি আম্মা নামে পরিচিত। নারী ও শিশু পাচার করা ছাড়াও তিনি মাদক ব্যবসায়ী। জেলে গিয়েছেন বহুবার, কিন্তু কুকুরের লেজ তো আর সোজা হয় না। যথারীতি আর 5টা দিনের মতো রীতি বিকেলে অবিকে পড়াতে আসে। আলবির মা তাকে চা খেতে দেন। সে চায়ের মধ্যে মিশানো ছিল নেশাদ্রব্য, যা খাওয়ার কিছুক্ষণ পরে হৃদির মাথা ঘোরাতে শুরু করে আর গুম গুম পায়। বিউটি আম্মা ওকে নিজের ঘরে নিয়ে শুয়ে রেস্টে নেওয়ার জন্য বলেন। শরীর খারাপ লাগায় হৃদিও তার কথা ফেলতে পারে না। হৃদি বিউটি আম্মার ঘরে প্রবেশ করতে আলবি ওর মুখ চেপে ধরে। বিউটি আম্মার ঘরটা একটু ভেতরের দিকে। ঘরের শব্দ বাহিরে খুব একটা যায় না। হৃদি চিৎকার করে, কিন্তু ওই বাহিরে শব্দ যায় না, তাই হৃদি কোনো সাহায্যও পায় না। বিউটি আম্মা এসে হৃদির হাত পা বাঁধেন। আলবি পরে হৃদির মুখ বাঁধে। পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় সেই ঘরে, যেখানে ওই মেয়েগুলো আছে। হৃদির নেশার গোড় কাটে প্রায় ঘন্টা 3 পর। নিজেকে আবিষ্কার করে তখন অন্ধকার ঘরে। আশেপাশে শুধু মেয়েদের গোঙানি শব্দ। হাত পা মুখ বাঁধা থাকায় কেউ কিছু করতে পারছে না। এই মুহূর্তে হৃদি কী করবে কিছুই বুঝতে পারছে না। মাথা কাজ করছে না তার। অন্ধকারে আবসা আলোয় যা জিনিস দেখা যাচ্ছিল, এখন হৃদি তাও দেখতে পারছে না। ঝাপসা হয়ে আসছে তার চারপাশটা। আম্মু, হৃদি কই? অফিস থেকে সবেমাত্র এসেছিল সাম্য। ফ্রেশ হয়ে খবরের কাগজ নিয়ে বসে সেই। এ সময় হৃদির রান্নাঘরে থাকার কথা, কিন্তু সে নেই। হৃদিকে দেখতে না পেয়ে প্রশ্নটা করে সাম্য। বিলকিস বেগম মুখ বেংসি কেটে উত্তর দেন, টিউশন করানো নাম করে বাসা থেকে বেরিয়েছিল। সন্ধ্যা হয়ে গেছে, কোনো খোঁজ নেই। দেখ গিয়ে কোনো ছেলের সাথে বেঁকে গেছে। উফ আম্মু, তুমি চুপ করো তো। হৃদি সেরকম মেয়েই না। সব মেয়ে কি তোমার ভাই যে সিথির মতো ক্যারেক্টারলেস হয়? সাম্যর কথাটা যেন সিথির কলিজায় গিয়ে আঘাত করে। প্রতিটা কথা কলিজা বেদ করে কলিজাটাকে ক্ষত বিক্ষত করছে। কিন্তু বিষয়টা স্বাভাবিক। সিথি ভুল করেছে আর সেই ভুলের মাসুল ওকে সারা জীবন দিতে হবে। মেনে নিয়েছে সত্যটাকে সিথি। আবেগ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ হয়ে মানুষ যে ভুল করে তার মাসুল তাকে সারা জীবন দিতে হয়। হৃদির না আসায় সাম্য হৃদিকে কল দেয়, কিন্তু ফোন বন্ধ দেখায়। মেয়েটা কোথায় গেল ফোন বন্ধ করে। আর হৃদি তো সেরকম মেয়েও না যে কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে যাবে এবং বাসায় ফিরতে দেরি করবে। রাস্তায় কোনো কাজে আটকে গেলে হৃদি অবশ্যই বাসায় জানায়। আলবির ফোন নাম্বার বোধহয় সাম্যের কাছে আছে, হৃদি দিয়েছিল। আর হৃদি তো আলবিরই বাসায় গিয়েছে অবিকে পড়াতে। এই মুহূর্তে হৃদির সম্পর্কে যদি কিছু বলতে পারে তাহলে আলবিই পারবে। সাম্য আর দেরি করে না, সে আলবিকে ফোন করে। জি, কে বলছেন? আলবি, আমি সাম্য। হৃদি কোথায়? হৃদি কোথায় আমি কিভাবে বলবো? ও তো অবিকে পড়িয়ে তড়িগড়ি করে বেরিয়ে গেল। কোথায় যাবে কিছু বলেছে তোমাকে? অদ্ভুত তো, আপনার বোন আমায় কেন বলতে যাবে যে সে কোথায় যাচ্ছে বা না যাচ্ছে?
কথাটা বলে আলবি ফোন কেটে দেয়, সম্মুখে কিছু বলার সুযোগ না দিয়েই। আলবির হঠাৎ এরকম আচরণের কারণ ঠিক সম্মর মাথায় ঢোকে না। ফোন কেটে দিতে আলবির চোখ ঘড়ির কাঁটার দিকে পড়ে। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। মেয়েগুলোকে এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আলবি নিজের মায়ের ঘরে যায়। গিয়ে দেখে তিনি বিছানায় রাজকীয়ভাবে বসে হুক্কা টানায় ব্যস্ত। ঠিক সেভাবেই তিনি বসেছেন, ঠিক যেমনটা রাজা বাদশারা বসত। আম্মু, মেয়েগুলোরও তো খেতে দিতে হবে। ফ্রিজে দেখ কিছু বাসি তরকারি আছে, আর বুয়া রুটি ভেজে রেখে দিয়ে গেছে, ওগুলোই দে। কথাটা বলে আলবির মা হুক্কায় লম্বা একটা টান দেন। মায়ের কথা মতো আলবি বাসি তরকারি আর রুটি মেয়েদেরকে খাবার হিসাবে রেডি করে। এক এক করে প্লেটগুলো ঘরে নিয়ে যেতে হবে। 5টা প্লেট একসাথে নেওয়া তো সম্ভব না। প্রথম প্লেটটা এক হাতে নিয়ে দরজা খুলতে দরজা খোলার শব্দে আটকে ওঠে মেয়েগুলো। কেঁপে ওঠে তাদের রুহ। না জানি কত মানসিক আর শারীরিক নির্যাতন নেমে আসে এদের উপর। সব মেয়েরা ভয়ে কাঁপলেও হৃদির মধ্যে কোনো প্রতিক্রিয়া আলবি খুঁজে পায় না। ঘরের একটি কোণে চুপচাপ হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে সে। চোখের কার্নিশে এক বিন্দু জল মুক্তার মতো দেখাচ্ছে। অতি শীঘ্রই তার হৃদির গাল গড়িয়ে মেঝেতে পড়ে। আলবি একে একে সব প্লেটে নিয়ে আসে। তারপর মেয়েদের বাঁধন খুলে দেয় খাওয়ার জন্য, কিন্তু তার আগে সাবধান করে দেয় কেউ যদি কোনো শব্দ করে তাহলে আজই তার শেষ দিন। বাকি মেয়েগুলো খাওয়া শুরু করলেও রীতি করে না। সে চুপচাপ থ মেরে বসে থাকে। তা দেখে আলবি। খাচ্ছিস না কেন? আমি খাবো না। হৃদির মুখে এমন কথা শুনে সব মেয়েগুলো একসাথে বলে ওঠে, যা দিয়েছে খেয়ে নাও, নয়তো সকালের আগে এখানে দানা পানিও জুটবে না। এগুলো খাবার হলো? বাড়ির যে চাকররাও তো এর থেকে ভালো খাবার খায়। মেয়েগুলোর কথার জবাবে হৃদি কথাটা বলে। তা শুনে আলবি এক পৈশাচিক হাসি দেয় আর বলে, বাব্বা, এত দেমাগ! মামার বাড়িতে থাকতে তোর এই খাবারগুলো জুটত কিনা সন্দেহ। নিজের সন্তানের থেকে কোনো অংশে কম দেখেনি আমায় মামা মামি। বেশ তো, তাহলে তোর খোঁজ খবর নিতে তো দেখলাম না। যা দিছি চুপচাপ খেয়ে নে। হৃদি আর কিছু বলে না। এক গ্লাস পানি খেয়ে নিজের ক্ষুধার জ্বালা মেটায়। যতই কষ্ট হোক না কেন তার, সে এসব খাবার মুখেও তুলবে না। না জানি কি মিশিয়ে দিয়েছে। পানিটা খাওয়ার সময়ও হৃদির ভরসা পায়নি, তাই নিজ চোখে চোখ রেখে ঢালা পানি সে আয়েশ করে খেয়েছে। হৃদির বিশ্বাস খুব শীঘ্রই কেউ একজন আসবে, আর হৃদি সব মেয়ে সহ উদ্ধার করে আপনজনদের কাছে ফিরিয়ে দিবে। আর বিউটি আম্মার আর আলবির সাজা হবে। মেয়েগুলোর খাওয়া হয়ে গেলে আলবি একে একে সব মেয়েদের হাত পা মুখ বাঁধা শুরু করে। হৃদিও আর বাদ যায় না। নিকোষ কালো অন্ধকার ঘরে ভোরের আলো ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে সোজা হৃদির মুখে পড়ে। ঘুম ভেঙে যায় তার। শরীর ব্যথায় ঘোঙাতে লাগে সে। কাল রাতে তো আর হৃদির উপর দিয়ে কম ঝড় চাপটা যায়নি। হৃদি বরাবরই ঘাটতেরা সোজা কথার মেয়ে। তবে নিজের পরিবারের জন্য সে সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। মা মারা যাওয়ার পর মামার পরিবারই হৃদির পরিবার, তাই সর্বস্ব দিয়ে সে পরিবারকে আগলে রাখতে চেয়েছে। আলবিও বরাবরই জানতো হৃদি খুবই সেন্সিটিভিটি মেয়ে, কিন্তু কাল রাতে সে অন্য হৃদিকে দেখতে পায়। আগের অর্ডারটা ক্যান্সেল হয়েছে। ক্রেতারা ন্যায্য মূল্য দিতে অস্বীকার করেছে। কাল রাতে ক্রেতারা মেয়েদের দেখতে এসেছিল। ক্রেতারা মেয়েদের নিজ হাত দিয়ে পরীক্ষা করে দেখে। অন্যান্য মেয়ে চুপচাপ তা সহ্য করে নেয়, কিন্তু হৃদি তা পারে না। ক্রেতারা হৃদির শরীর স্পর্শ করার জন্য হাত বাড়ালে হৃদি প্রতিবাদে জ্বলে ওঠে। মা বাবা মারা গেছে তো কি হয়েছে? হৃদি নিশ্চয়ই কোনো সস্তা মেয়ে মানুষ নয় যে অন্যকে নিজের শরীর স্পর্শ করতে দিবে। আর এই সামান্য কারণেই ওর উপর নেমে আসে অমানবিক নির্যাতন। লাঠি দিয়ে পেটাতে লাগে বিউটি আম্মা। নেশাগ্রস্ত অবস্থায় মা ছেলে হৃদির পায়ে সিগারেট গরম খুন্তি সেঁকা দেয়। সেগুলো সহ্য করতে না পেরে হৃদি অজ্ঞান হয়ে যায়, আর তারা তাকে আগের মতো ফেলে রেখে চলে যায়। হৃদি নিখোঁজ হয়েছে প্রায় 1 সপ্তাহ হলো। সাম্য আর সালাম সাহেবও হৃদির খোঁজ না পেয়ে পাগল হয়ে গেছে। বিশেষ করে সালাম সাহেব পাগল হবেন নাই বা কেন? বাগ্নির মধ্যেই যে নিজের বোনকে তিনি খুঁজে পেতেন। দরজার ওপাশে মা ছেলের কথোপকথন স্পষ্ট শোনা যাচ্ছে। নতুন ক্রেতা পেয়েছে মনে হচ্ছে। বুঝলি আলবি, আজকে কপাল খুব ভালো। একটা কাস্টমার যেতে না যেতেই আরেকটা আসলো। কিন্তু সাবধান, হৃদি নামের মেয়েটাকে বেশি লাফাতে দেওয়া যাবে না। হৃদি আশা কিছুটা হলেও ছেড়ে দিয়েছে, কারণ এতদিন ধরে সে বন্দি, অথচ কেউ তাদেরকে বাঁচাতেই আসলো না। আইয়ামে জাহেলিয়া যুগের মতোই তাকে এবং বাকি মেয়েদের হয়তো আবারও নিলামে দেওয়া হবে। যে যেমন দাম দিবে সে তেমন মেয়ে পাবে। কিয়ামত আর বেশি দূরে নেই। অনেক আলামতি পাওয়া গেছে। মানুষের অপরাধ প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে।
চারদিকে খুন খারাপি রেশারেশি দর্শন ব্যভিচার। মার হাতে মেয়ে খুন, মেয়ের হাতে মা খুন, বাবার হাতে ছেলে, ছেলের হাতে বাবা, আরও কত কি। এই তো কয়দিন আগে ফেসবুক খবরের কাগজের পাতায় মোটা অক্ষরে ছাপা হয়েছিল, নামাজরত মেয়েকে খুন করলো মা। কারণটা কিন্তু খুব ছোট এবং সামান্য। মেয়ের বিয়ে হচ্ছিল না, তাই বোঝা কমাতে নামাজরত মেয়েকে খুন করে গর্ভধারিণী মা। কেউ কারো কাছে নিরাপদ নয়। সন্ধ্যায় কালো শার্ট পরিহিত একদল মানুষ আলবির বাড়িতে ঢুকে। আলবি তাদের সেই ঘরে নিয়ে যায় যেখানে মেয়েগুলো আছে। বেশ খানিকক্ষণ যাওয়ার পরে বাহির থেকে আওয়াজ আসে, বোধহয় পুলিশ হবে। অন্ধকারের সূক্ষ্ম আলোর রেখার মতো রীতি আসার আলো দেখতে পাই। আপনাদের চারপাশ থেকে ঘেরাও করা হয়েছে, চুপচাপ মেয়েগুলোকে আমাদের হাতে তুলে দিন। আলবিয়ার বিউটি আম্মা বন্দুক বের করার প্রস্তুতি নিলে লোকগুলো তাদের চাপটে ধরে ফেলে। ফলে মা ছেলের কোনো কিছু করার সুযোগ থাকে না। লোকগুলো তাদের নিয়ে গিয়ে গাড়িতে তোলে, আর বাকি যারা ছিল তারা মেয়েগুলোর হাত পার বাঁধন খুলে দেয়। হৃদিও বাদ যায় না। অন্য মেয়েগুলো উঠে দাঁড়ালেও হৃদি উঠে দাঁড়ানোর শক্তি পায় না। একটা লোক ফোন করে বলে, স্যার এখানে একটা মেয়ে গুরুতরভাবে অসুস্থ, মেয়েটাকে মনে হয় মারধর করা হয়েছিল। আমি আসছি। ফোনের ওপাশের লোকটা শান্ত গলায় জবাব দেয়। হৃদি নিজের সর্বস্ব দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। উল্টে পড়ে গিয়ে আরও ব্যথা পায়। ঝাপসা চোখে কাউকে দরজা দিয়ে ঢুকতে দেখে। বেশ লম্বা লোকটা, সুঠাম দেহের অধিকারী লোকটা। তিনিও কালো শার্ট পরিহিত, হাতা ফোল্ডার করা। লোকটা হৃদির কাছে আসতে হৃদি অজ্ঞান হয়ে যায়। আমি এখানে কেন? জ্ঞান ফিরতে বয়ার্ত কণ্ঠে নার্সকে প্রশ্ন করে হৃদি। নার্স শান্ত গলায় হৃদির কথা জবাব দেয় এবং বাহিরে অপেক্ষামান নারী কনস্টেবলকে জানায় যে পেশেন্টের জ্ঞান ফিরেছে। নারী কনস্টেবল কেবিনে প্রবেশ করতে হৃদি ভয়ে কুঁকড়ে ওঠে। অসহায় কণ্ঠে আকুতি জানায় হৃদি যাতে হৃদির কাছে না আসে। নার্স ডাক্তারকে খবর দেয়, কিন্তু সেই একই অবস্থা। ডাক্তারকে দেখেও হৃদি ভয় পাচ্ছে। কোনো উপায় না পেয়ে নারী কনস্টেবল অফিসার বুখারিকে ফোন লাগায়। বিবর তখন থানার কাজ সামলাতে ব্যস্ত। কনস্টেবল হাসপাতালের পরিস্থিতি সবটা খুলে বলে। এই মুহূর্তে থানায়ও কাজের চাপ বেশি, আর হাসপাতালেও যেতে হবে, যেহেতু উপরমহল থেকে হুকুম দেওয়া হয়েছে। মেয়েটার যাবতীয় ভালো মন্দের খোঁজ বুখারিকে নিতে হবে। একরাশ বিরক্তি নিয়ে ফাইলগুলোকে টেবিলে ছুঁড়ে ফেলে বুখারি। বাইক নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে গিয়ে সেই একই পরিস্থিতির সম্মুখীন হয় বুখারি। ডাক্তার জানায় হৃদি এখনও মানসিক চাপের মধ্যে আছে। আশেপাশের মানুষকে সে ভয় পেতে শুরু করেছে। বুখারি আস্তে আস্তে করে হৃদির কাছে যেতে লাগে। হৃদিও ভয় পেয়ে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে থাকে। বুখারি হৃদিকে নির্ভয় করার জন্য শান্ত গলায় বলে, আপনি ভয় পাবেন না, আমি পুলিশ, আপনাকে আমি সাহায্য করব। প্লিজ আমার কাছে আসবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, ট্রাস্ট মি, আমি বলেছি আমার কাছে আসবেন না। বুখারি বুঝতে পারে এভাবে হৃদির মুখ থেকে কোনো কিছু শোনা যাবে না। উল্টো হৃদি আরও নিজেকে গুটিয়ে নিবে। বুখারি হৃদির বেডের পাশে একটা টুল নিয়ে বসে আর বলে, আচ্ছা আমি কাছে আসছি না, আপনি দূর থেকে আমার প্রশ্নের উত্তর দিন। আপনার বাবার নাম কি, আর বাড়ির ঠিকানা নাম্বার মনে আছে? বুখারির কথা শুনে হৃদি তাচ্ছিল্যের হাসি দেয়। যার মা মারা গেছে তার আবার বাবা? বাবার নামক প্রাণীটা মা মারা যাওয়ার সাথে সাথেই তো বদলে গেছে। হৃদির এমন অস্বাভাবিক হাসি দেখে বুখারি কিছুটা চমকে যায়। মানসিক চাপের কারণে মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল না তো? আর ইউ ওকে? হৃদি ইশারায় হ্যাঁ বোধক উত্তর দেয়। বুখারি শান্ত গলায় হৃদিকে আবারও প্রশ্ন করে, আপনার নাম ঠিকানা কিছু কি মনে আছে? নাম হৃদি। মা মারা গেছে বহুদিন হলো, বাবা থেকেও নেই। মা মারা যাওয়ার পর বাবা পর হওয়ার পরে মামার বাড়িতে থেকে মানুষ হয়েছি। তো আপনি নারী ও শিশু পাচারকারী এবং মাদক সম্রাঙ্গী বিউটি আম্মার ডেরায় গেলেন কিভাবে? হৃদি আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। অদ্ভুত দৃষ্টিতে আনমনে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। বুখারি আবারও প্রশ্ন করলে তার ধ্যান ভাঙে। লম্বা শ্বাস নিয়ে হৃদি বলে, আপনি আসতে পারেন, আমায় একা থাকতে দিন। আর হ্যাঁ, আমার সম্পর্কে কোনো খোঁজ খবর নেবেন না, আল্লাহর দোহাই লাগে। বুখারি বুঝতে পারে হৃদি এখনও মানসিকভাবে ঠিক হয়ে উঠতে পারেনি, তবে তার ধারণা সম্পূর্ণ ভুল। হৃদি সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নিয়েছে সে আর মামার বাসায় ফিরবে না। মানুষের ঘাড়ে বোঝা হয়ে সে আর থাকতেও চায় না। রাত তখন প্রায় 1:30। পুরো হাসপাতাল তখন নিস্তব্ধ। গা ছমছমে একটা পরিবেশ, তার মধ্যে মেডিসিনের গন্ধ পরিবেশটা আরও যেন ভুতুড়ে করে তুলেছে।
এরকম পরিবেশে যে কারো গা শিউরে উঠবে, কিন্তু হৃদি সে সম্পূর্ণ স্বাভাবিক। পা টিপে টিপে হাসপাতালের মেন গেটের দিকে যাচ্ছে সে। যেভাবে হোক আজ পালাতেই হবে। পুলিশ দিয়ে কোনো বিশ্বাস নেই, তারা যতই আশ্বাস দিক যে হৃদির ব্যাপারে কোনো খোঁজ খবর নেবে না, কিন্তু তলে তলে তারা ঠিকই হৃদির সন্ধানে খোঁজ খবর নিচ্ছে। তাই হৃদিকে পালাতেই হবে। শরীর দুর্বল থাকায় স্যালাইন দেওয়া হয়েছিল। সুচটা ঠিকমতো খুলতে পারেনি হৃদি, কোনো রকমে সুচটা খুলে ফেলে রেখে এসেছে সে। বা হাতটায় স্যালাইন দেওয়া হয়েছিল, সেখান দিয়ে গল গল করে রক্ত ঝরছে, ব্যথাও করছে প্রচণ্ড। এদিকে আলবিও তার মা হৃদির ডান পায়ের তলায় খুন্তি গরম করে সেকা দিয়েছিল। হাঁটার কারণে পোস্কা গলে গেছে, প্রচণ্ড জ্বালা হচ্ছে পায়ে। কতবার যে হোঁচট খেয়েছে হিসেব নেই। ঠিক হাসপাতালের মেন গেটের সামনে এসে হৃদের মাথা ঘুরাতে শুরু করে। ঝাপসা হয়ে আসে 4-5টা মুহূর্তে সে মাটিতে লুটিয়ে পড়ে হৃদি। জ্ঞান ফিরতে পাশে বৌখারিকে দেখতে পায় হৃদি। মাথা নিচু করে 2 হাত কপালে মুষ্টিবদ্ধ করে টুলে বসে আছে বুখারি। হৃদির জ্ঞান ফিরতে সে উঠে দাঁড়ায় এবং কাছে এগিয়ে আসে। হৃদিও কিছুটা গুটিয়ে নিতে লাগে নিজেকে। এই আপনার প্রবলেম কি? পালাতে চাইছিলেন কেন? পালানো? এখানে পালানো আসলো কিভাবে? তো হাসপাতালের গেটের সামনে পড়ে আছিলেন কিভাবে? ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, হাঁটতে হাঁটতে হয়তো। হ্যাঁ, খুবই বুদ্ধিমান আপনি। কি ভাবছেন যা বলবেন আমি তাই বিশ্বাস করব? ঘুমে হাঁটার অভ্যেসের সময় মানুষ হ্যাঁচকা টান দিয়ে স্যালাইন খোলে? পায়ের পোস্কা গলে গেছে তাও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে? বুখারি যুক্তির কাছে হৃদি কী বলবে ভেবে উঠতে পারে না। মামা না বলতো পুলিশরা মাথা মোটা হয়, কিন্তু এই বেটা তো প্রচুর শেয়ানা। বুখারি হৃদির সামনে তড়ি বাজালেও ধ্যান ভাঙে। পালানোর কারণটা কি জানতে পারি? গুমি হাঁটা, মিথ্যা বলিয়েন না, পাপ হবে। পুলিশরা না মাথা মোটা হয়? আপনি এত শেয়ানা হলেন কিভাবে? বিড়বিড় করে কথাটা বলে হৃদি। হৃদির কথা কিছু হলেও বুখারি শুনতে পায়। মাথা মোটা, শেয়ানা মানে? কিছু না, কারণটা বললেন না। মন চাইছে তাই ফালাতে চাইছিলাম। আমায় বোকা ভাববেন না, আমি আন্দাজ করতে পারছি আপনি কোনো বড় এক কারণে পালাতে চাইছিলেন। আপনি কোনোভাবেই ওই মাদক কারবার আর নারী পাচারের সাথে যুক্ত নন তো? আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি বলতেছেন? তো পালানোর কারণটা কি তাহলে? আপনি যদি আমায় আবার মামা মামির কাছে দিয়ে আসেন। কেন, আপনি কি ফিরতে চান না? একদমই না। কেন? ওনারা কি আপনার উপর কোনো ধরনের টর্চার করেছে? না না, ওনারা খুবই ভালো মানুষ, তবে মানুষের ঘাড়ে আর বোঝা হয়ে আমি থাকতে চাই না। দেখে তো মনে হচ্ছে ক্লাস 9-10-এর বাচ্চা মেয়ে। মোটেও না, আমি এইচএসসি দিছি। তো মামার বাসায় যাবেন না তো যাবেন কই? যেখানে দুচোখ যায়। আমার বাসায় যাবেন? বুখারির কথা শুনে রীতি দীর্ঘশ্বাস ফেলে। আলবিকে বিশ্বাস করে সে ঠকেছে, সাম্যও পাল্টে গেছে। আর কোনো ছেলেকে তার বিশ্বাস করতে মন সায় দিচ্ছে না। সরি, লাগবে না আপনার, দয়া করো না। তো তাহলে যাবেন কোথায়? বললাম তো আমি জানি না। আপনি আসতে পারেন, একা থাকতে দিন আমাকে। আবার পালাবেন না তো? জানেন, আপনি পায়ের পোস্কা গলে গেলে পালানোর কোনো উপায় আছে? কি জানি, যে মেয়ে বিউটি আম্মার মুখে মুখে কথা বলতে পারে, তার মার খেয়ে দিব্যি বেঁচে থাকতে পারে, তার দ্বারা কোনো কিছুই অসম্ভব না। কথাটা বলে বুখারি কেবিন থেকে বেরিয়ে যায়। হৃদি মুখ বেংসি কেটে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ে। কিরে, মেয়েটার কি খবর? কথাটা বলে টেবিলের উপর কফির কাপ রাখেন মিসেস ছায়া। বুখারে টাওয়াল দিয়ে মুখটা মুছে বেলকুনিতে রোদে দিয়ে বলে, বুঝোই তো, বিউটি আম্মার সঙ্গে লাগতে পারে যে মেয়ে, সে তো আর কোনো সাধারণ মেয়ে না। বাড়ির খোঁজখবর নিয়েছিস? নিয়েছি, কিন্তু উনি যেতে নারাজ। তো কই যাবে মেয়েটা? বলে যেখানে নাকি দুচোখ যায় সেখানে চলে যাবে। আমাদের বাসায় আনলেই তো পারিস। বলেছিলাম, কিন্তু উনি না করেছেন। আমি কালকে যাব হসপিটালে। যাবে? আচ্ছা যেও। হিরোর নামটা এখানে চেঞ্জ করা হয়েছে, হিরোর নাম বদলে দিলাম বিবর। বিবর? মেয়েটা কেন কোন হসপিটালে আছে? বিবরের আলমারি গুছাতে গুছাতে প্রশ্নটা করেন মিসেস ছায়া। বিবরও তখন থানায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। হাত ঘড়িটা পড়তে পড়তে বলে, সদরেই ভর্তি করাইছি, উপর মহল থেকে অর্ডার আসছিল। আল্লাহর রহমতে মেয়েটা সুস্থ হয়েছে, কিন্তু ওই মামা বাড়িতে সে যাবে না, তাই হাসপাতালে পড়ে আছে। বাচ্চা পেশেন্টদের সাথে দুষ্টমি করে দিন ভালোই কাটছে মেয়েটার। কিছু টাকা দিয়ে যাস তো থানায় যাওয়ার আগে। বিবর ওয়ালেট বের করে মিসেস ছায়ার হাতে 1000-5 টাকা দেয়। চাকরি হওয়ার পর থেকে বিবর মায়ের কাছে স্যালারি রাখতে চেয়েছিল, কিন্তু মিসেস ছায়া তাতে সায় দেন না। ছেলে বড় হয়েছে,
মার কাছে কেন স্যালারি রাখবে? তার চেয়ে ভালো হয় নিজে রাখবে, আর মিসেস সায়া দরকারের সময় চেয়ে নেবেন। রীতির মতো বিবরও মধ্যবিত্ত ঘরের সন্তান। বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার। স্ট্রোক করে দুনিয়ার মায়া ছেড়েছেন বহুদিন হলো। ছোটবেলা থেকে বিবরেরও স্বপ্ন ছিল বাবার মতো সৎ পুলিশ অফিসার হবে। দীর্ঘ প্রচেষ্টার পর আজ সে তা করে দেখিয়েছে। বিউটি আম্মা কতবার বিবরকে টাকা দিয়ে হাত করতে চেয়েছে তার কোনো হিসেব নেই, কিন্তু পারেনি। অন্যান্য পুলিশ অফিসারকে টাকা দিয়ে হাত করতে পারলেও বিবরকে টাকা দিয়ে হাত করতে সে ব্যর্থ। তাই তো বিবর এখন বিউটি আম্মার দু চোখের বিষ। ছেলেকে থানায় পাঠিয়ে হাসপাতালে যাওয়ার জন্য রেডি হন মিসেস সায়া। পারলে আজই রিদিকে নিয়ে আসবেন। একা থাকতে মোটেও ভালো লাগছে না। সাথে কিছু টাকা নিলেন। যদি রিদিকে নিয়ে আসতে পারেন তাহলে আসার সময় ওর জন্য কেনাকাটা করবেন। বিল্ডিং থেকে বেরোতেই এলাকার কুকুর বিড়ালগুলো মিসেস সায়াকে ঘিরে ধরে। একা মানুষ মিসেস সায়া। বিবর কাজে ব্যস্ত থাকায় এলাকার কুকুর বিড়ালগুলোকে খাওয়াতেন মাঝে মাঝে তিনি। কখন যে তারা মিসেস সায়াকে আপন করে নিয়েছে। মিসেস সায়ায় তাদের সন্তানের মতোই দেখে। মানুষ আর কুকুর বিড়ালের মধ্যে বিশাল পার্থক্য। মানুষকে আপনি 9 দিন খাওয়ান, একদিন খাওয়ান নেই, সে একদিনটার কথাই মনে রাখবে সে। আর কুকুর বিড়ালকে একদিন খাওয়ান, তারা সেই দিনটার কথাই সারা জীবন মনে রাখবে। নিজের জীবন দিয়ে হলেও সেই ঋণ শোধ করবে। মানুষকে ভালোবেসে ঠকতে হয়, কিন্তু কুকুর বিড়ালকে নয়। সারা জীবনে একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েও মানুষের বিচ্ছেদ হয়। অন্যদিকে সঙ্গী হারালে পাখি উপসে মরে। সত্যি বলতে অবলা প্রাণীগুলোর ভালোবাসাই খাঁটি হয়। কুকুর বিড়ালগুলোকে খাইয়ে মিসেস সায়া হাসপাতালের দিকে রওনা দেন। হাসপাতালে গিয়ে বিবরকে ফোন দেয়। তাড়াহুড়োর মাথায় রিদির কেবিন নাম্বার জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলেন মিসেস সায়া। বিবরের বলা কেবিনে যান মিসেস সায়া, কিন্তু গিয়ে দেখেন কেউ নেই। ওয়ার্ড বয়ের কাছে জানতে পারেন এই কেবিনের পেশেন্ট বাচ্চাদের ওয়ার্ডেই সারাদিন থাকে। ওয়ার্ডে গিয়ে মিসেস সায়া দেখেন রিদি একটা বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। বিবর তাকে রিদির ছবি দেখিয়েছিল, তাই তিনি রিদিকে প্রথম দেখাতেই চিনে ফেলেন। রিদি? মিসেস সায়ার ডাকে রিদি ঘুরে তাকায়। মিসেস সায়াকে রিদি চিনে না, কিন্তু একটা অজানা মহিলা রিদির নাম জানল কী করে? রিদি অবাক হয়ে যায়। আর অবাক হওয়াটাই তো স্বাভাবিক নয় কি? রিদি উঠে দাঁড়ায়। মিসেস সায়ার দিকে তাকিয়ে বলে, সরি, আপনাকে তো চিনলাম না। আমি বিবরের মা। পুলিশ অফিসার বিবর? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। রিদি বাচ্চাটাকে টুলে বসে খাওয়াচ্ছিল। মিসেস সায়ার জন্য সে টুলটা ছেড়ে দেয়। বিছানায় বসে বাচ্চাটাকে খাওয়াতে খাওয়াতে বলে, বসুন আন্টি। রিদির কথা মতো মিসেস সায়া টুলে বসে। রিদি বাচ্চাটাকে খাওয়াতে খাওয়াতে বলে, আমার কাছে তো ঠিকই খাচ্ছ, মার কাছে খেলে কি হতো? মা তো তোমার মতো গল্প শুনিয়ে খাইয়ে দেয় না। এরপর থেকে মাও গল্প শুনিয়েই খাইয়ে দিবে। মার একটু মন খারাপ তো, তাই গল্প বলেন না। তুমি কিন্তু দুষ্টুমি করবে না। ডক্টর আঙ্কেল তোমাকে রেস্টে থাকতে বলেছে। খাওয়া দাওয়া শেষ হলে ঘুম দিবা। আচ্ছা আন্টি। বাচ্চাটাকে খাইয়ে দিয়ে রিদি মিসেস সায়াকে নিয়ে নিজের কেবিনে যায়। রিদি ইলেকট্রিক কেটলিতে চা বানানোর জন্য পানি গরম দেয়। মিসেস সায়া রিদির দিকে তাকিয়ে বলে, বিবরের কাছে শুনলাম তোমার মামা বাড়ি যাওয়ার ইচ্ছে নেই। জি, ভুল শুনেননি। মানুষের ঘাড়ে বসে আর খেতে চাই না। তো যাবে কোথায়? যেখানে দুচোখ যায়। আমার সাথে যাবে? কোথায়? আমার বাসায়। রিদি তাচ্ছিল্যের হাসি দেয়। মিসেস সায়ার হাতে কাপ দিয়ে বলেন, বুঝতেছি না আপনি আর আপনার ছেলে বাসায় নেওয়ার জন্য এমন উঠে পড়ে কেন লেগেছেন? ভুল করলে একটু মা, আমার ছেলে না, শুধু আমি। ওকে আমিই বলেছিলাম তোমাকে আমার বাসায় নেওয়ার জন্য। কেন? আমি একা মানুষ, তার মধ্যে ছেলে আইনি পেশার সাথে জড়িত। কখন বেরিয়ে যাবে কখন আসবে তার কোনো কিছুরই ঠিক নেই। রিদি খানিকক্ষণ চুপ করে বসে থাকে। এভাবে ওনাকে কি খালি হাতে ফিরিয়ে দেওয়া আদৌ ঠিক হবে? আর কতদিনই বা এভাবে হাসপাতালে সে পড়ে থাকবে? তার চেয়ে বরং ওনার প্রস্তাবে রাজি হয়ে যায়। আমি রাজি আন্টি, আমি আপনাদের বাসায় যাব। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে নিয়তি। লিখেছেন লুৎফুন নাহার আজমিন। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।